এখন আর আগের মতো আমার সারাদিনের সকাল থেকে রাত পর্যন্ত লং ডেইলি ভ্লগগুলো শেয়ার করা হয় না। সবার অনেক রিকোয়েস্ট ছিল তাই ভাবলাম আজকে একটু আপনাদের সাথে শেয়ার করি যে আমি এখন কতটা ব্যস্ত থাকি। সো চলুন ভ্লগটা শুরু করা যাক। নাইট ডিউটির জন্য বের হয়েছিলাম, এর মধ্যে রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্ট। উল্টা পাল্টা অটো এসে গাড়িতে লাগায় দেয়, আর গাড়ির মধ্যে যখন একটু আঁচড় লাগে মনে হয় কি কলিজাটা ছিঁড়ে যায়। আসলে খুবই প্যারা লাগে এই জিনিসগুলো। তো যাই হোক, কোনোভাবে এটাকে হ্যান্ডেল করার পরে এখন আমরা চলে গেলাম হসপিটালে। আর হসপিটালে যাওয়ার পরে অ্যাজ ইউজুয়াল ফলো আপ দিচ্ছিলাম। এখানে একটা বাচ্চার পেটের পরিধি মাপা হচ্ছিল, যে পেটটা ফুলে যাচ্ছে কিনা, খাবার ঠিকমতো হজম হচ্ছে কিনা। আর এখানে তো বাচ্চার ফটোথেরাপি চলছে। তো অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে বাচ্চাদের ফটোথেরাপির সময় চোখে এটা কি দেওয়া থাকে। এটা যাতে বাচ্চার রেটিনাতে সরাসরি কোনো এফেক্ট না ফেলে, এটার জন্যই এই চশমাটা দেয়া, যেটা হচ্ছে কটন দিয়ে বানানো হয়। তো এই তো হসপিটালে এখন সারা রাত কাজ করব। আর কাজ তো শুধু আসলে একটা না, অনেক কাজই থাকে। যেমন এই ভিডিওটা কিছুদিন আগে যখন আমরা পিকনিকে গিয়েছিলাম, তো ওই টাইমে না আমার এতটা ব্যস্ততা গিয়েছে, কারণ একদিকে পিকনিকের সব অ্যারেঞ্জমেন্ট, তার মধ্যে হসপিটাল তো আছেই, সংসার তো আছে। সো সব মিলিয়ে না ব্যস্ততার মধ্যে দিনটা ভালোই কাটে। এবং এটা কিন্তু আমি আবার গিফট পেয়েও ছিলাম, মনে আছে সবার? তো গিফট র্যাপ করতে করতে মোটামুটি সকাল হয়ে গিয়েছিল। তারপর মোটামুটি র্যাপিং যতটুকু পেরেছি করার পরে এখন চলে যাব বাসায়। রাস্তায় কোনো জ্যাম না থাকলেই হয়, বাট সেটা তো না। আপনারা নিউজটা দেখেছিলেন না যে টঙ্গী ব্রিজ ভেঙে গিয়েছিল, যে একটা ট্রাক পড়ে গিয়েছিল, এরপর থেকে একদম অসহনীয় জ্যাম থাকে। তো আমি না এখন বাসায় আসার পরেই সবার আগে আমার গাছগুলোকে দেখি, এত সুন্দর লাগে। বাট আমি জানি না আমি মেনটেন কতটুকু করতে পারবো। পানি দেই, বাট শুধু পানিতে মনে হয় না হচ্ছে। আর এখন তো রান্নাবান্নাও করতে হবে, তাই খালাকে বললাম টুকটাক একটু কাটাকুটি করে ফেলতে। আর খালা আলহামদুলিল্লাহ কয়েকদিন ছিল, বাট এখন আর খালা নাই, এখন আমি একদম খালালেস। তো এখন আপনারা আর রেগুলার যে কত ভিডিও পাবেন আই ডোন্ট নো, বিকজ খালালেস অবস্থায় তো জানেনই কি হয়। আপনারা আরেকটা জিনিস জানেন যে আমি কিন্তু মোটামুটি 2 দিনের রান্না একবারে করি, যেহেতু আমার একদিন পর পর ডিউটি, এবং যেদিন ডিউটি থাকে আমি সারাদিন ডিউটিতে থাকি। তো যেহেতু আমি 2 দিনের রান্না একবারে করি, তাই আমার মোটামুটি একটু বেশি আইটেম করা লাগে। আর রান্না করতে করতে তো এই যে মেম সাহেবকে ঘুম থেকে তুলে তাকে ব্রাশ করি, আবার নাস্তাও করাতে হয়। আর তার নাস্তা করানো মানে একটা বিশাল ব্যাপার। এখানে 2টা ডিম নিয়েছিলাম আমি ওর জন্যই, কারণ সে রুটি খায় কি না, ডিম কতটুকু খায়, যতটুকু খায় খাবে। তো মোটামুটি মাশাআল্লাহ 1.5টা ডিম খাইছে আর একটা রুটি। আমি দুপুরে আসলে ঠিক মতো আজকে খাওয়াতে পারবো না, একটা কাজ আছে, তাই সকালে একটু বেশি করে খাইয়ে দিলাম। এবং পাশাপাশি কিন্তু আমিও দেখুন খেয়ে ফেলতেছিলাম। আমি যে আলাদা প্লেটে নিয়ে আয়েশ করে খাবো এই সময় নেই, এর মধ্যে রান্নাটাও তো কমপ্লিট করে যেতে হবে। তো আমি চিংড়ি মাছ দিয়ে আসলে করলা ভাজি করতেছিলাম। নর্মালি আমি করলা ওস্তার এত ফ্যান না, কারণ আমি তিতা একদমই খেতে পারি না। তাই করলার মধ্যে আমি সবসময় আলু আর চিংড়ি মাছটা দিই, তাহলে তিতা ভাবটা একদম কম লাগে। পাশাপাশি ভাত বসিয়েছি এবং আরও কিছু কিছু আইটেম রান্না করব। যেমন আপনারা সবাই দেখেছেন যে আমি এই যে গতকালকের ডাল, এটাকে ভাজতে ভাজতে একদম শুকনা বানাই ফেলছি, কারণ এটাকে আমি ভর্তা বানাবো। আর কি রান্না করব? রান্না করব হচ্ছে রুই মাছ আমি রান্না করব, আর পাবদা মাছ অল্প একটু রান্না করব। এখানে 3টা পাবদা মাছ নিয়েছি এবং গতকালকে 3টা পাবদা মাছ রয়ে গিয়েছে, সো 2টা মিক্স করে রান্না করে ফেলবো। আর এখানে হচ্ছে ডাল ভর্তার জন্য আমি ওই যে ডাল ভেজেছি ওইটার মধ্যে একটু তেল দিয়ে, সরিষার তেল দিয়েছি, তার মধ্যে পেঁয়াজ এবং শুকনা মরিচ ভেজে নিলাম। আর আরেক চুলায় এখন রুই মাছটাও ভেজে নিচ্ছি। রুই মাছটা একটু সবজি দিয়ে রান্না করব, পাবদা মাছটা একটু মাখা মাখা ভুনা ভুনা করব। আর ডাল ভর্তাও শুকনা শুকনা, আবার ভাজি চিংড়ি মাছ মানে ওইটাও শুকনা শুকনা। এজন্য রুই মাছটা একটু ঝোল তরকারি করব। আমার মাশাআল্লাহ দিলে একটা জিনিস খুবই ভালো, নিজের প্রশংসা নিজেই করতেছি, সেটা হচ্ছে আমি খুব জলদি রান্না করে ফেলতে পারি। এটার কারণ এটা না যে আমি কম কষাই বা কম এফোর্ট দেই, কিন্তু আমি সাইড বাই সাইড প্রত্যেকটা চুলে এক একটা জিনিস বসিয়ে দিতে পারি। মানে একটার পর আরেকটা রান্না করবো এরকম চিন্তা করতে হয় না, একসাথে সব রান্না করতে পারি। রান্নায় পেঁয়াজ বাটাটা ইউজ করলে না তরকারিটা এত মজা হয়, খুবই একটা মাখা মাখা ফ্লেভার আসে, খুবই ভালো লাগে। তো পেঁয়াজ বাটাটা সবসময় আমি অ্যাকচুয়ালি ইউজ করি না, মাঝে মাঝে করি, পেঁয়াজ কাটতে আসলে কষ্ট লাগে তো এই জন্য। তো ওইদিকে দেখুন শিম, তারপর আলু, ফুলকপি এগুলো কিন্তু আমি কষাতে দিয়ে দিয়েছি। আর এইখানে আমি পেঁয়াজ মরিচ, পেঁয়াজ কলি এবং সাথে যে টমেটো, এগুলো হচ্ছে একসাথে মশলা দিয়ে মেখে এইটার মধ্যে পাবদা মাছগুলোকে জাস্ট সাজিয়ে দিয়ে দিব, হালকা একটু মাখবো, কারণ বেশি মাখলে তো আবার মাছ ভেঙে যাবে। তো এটা যখন প্রায় ডান হয়ে যাবে তখন গতকালকে যে 3 পিস মাছ ছিল সেটাও এটার সাথে মিক্স করে ফেলবো।
চুলায় তরকারি হতে হতে এখন চলে এসেছি ডাল ভর্তাটা করতে। আমার সেই বাসি শুকনা ডালটা, এটাকে এখন যে পেঁয়াজ এবং শুকনা মরিচ ভেজে রেখেছিলাম সেটা, সাথে ধনিয়া পাতা, একটু সরিষার তেল আর একদম অল্প লবণ দিয়ে আমি ভর্তাটা বানিয়ে ফেলছিলাম। আর এখানে আমার সবজিও কিন্তু কষে এসেছে। তারপরে আমি যে রুই মাছগুলোকে দিয়ে আবার একটু কষাবো। এখন না কষলেও চলে, একবারে ঝোল দিয়ে জাস্ট মাছগুলোকে সাজিয়ে দিয়ে দিলেও চলে, বাট আরেকটু কষাচ্ছিলাম যাতে আরেকটু বেশি মজা হয়। রান্না করতে আমার খুব ভালো লাগে, তো তাই আমি প্রতিদিনই ট্রাই করি যে আরেকটু কি করলে রান্নাটা মজা হয়। মানে আমার সবসময় একটু চেষ্টা থাকে রান্নাটা আরো ইমপ্রুভ করার। তো এখানে দেখুন আমি ঝোল কিন্তু দিয়ে দিয়েছি, আর এখানে পাবদা মাছ হয়ে গিয়েছে। পাবদা মাছ হতে তো সময় লাগে না। তো আমি এখানে দিয়ে দিলাম ফ্রেশ ধনিয়া পাতা। এরপরে কাপড়গুলো এখন আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিব। তো আমার তো এত সুন্দর একটা মেয়ে আছে, ও থাকলে আমার কাজ কত আসান হয়ে যায়। দেখুন নিজেই ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে এখন যে ওয়াশিং মেশিন লাগাই দিবে, ওয়াশিং মেশিন ছাড়তেও মাশাআল্লাহ সে এখন শিখে গিয়েছে। ওকে মাশাআল্লাহ, আমার না এগুলো আলাদা করে শেখাতে হয়নি। আমি বারবারই মাশাআল্লাহ বলছি। আপনারা প্লিজ বলবেন কিভাবে যেন আমাকে দেখে দেখে নিজে মোটামুটি সবকিছু একদম গুছিয়ে থাকা শিখে গিয়েছে। তাই তাকে এখন আমি একটু ট্রিট দিব, এবং সেটা হচ্ছে তার ফেভারিট খাবার, আর তা হচ্ছে ফ্রুটস। পেয়ারা এবং আপেল ওর খুবই পছন্দ। তো একটু খেতে দিয়ে আমি এখন বাইরে বের হব, কারণ আওয়াইশাকে আমরা স্কুলে অ্যাডমিট করব। ওর ৩ বছর ১ মাস পার হয়ে এখন ৩ বছর ২ মাসে পড়েছে, এবং আমাদের ইচ্ছা আছে যে ওকে প্রি স্কুলে দেয়ার। তো আজকে ইনশাল্লাহ ওকে ভর্তি করে দেব। আই থিংক যেহেতু বাচ্চা-কাচ্চা পায় না, ওর ডেভেলপমেন্টটা একটু স্লো হচ্ছে। বাট বাচ্চা-কাচ্চা পেলে আলহামদুলিল্লাহ কথা খুব দ্রুতই বলতে পারবে। কাজকর্ম শেষে আবার বাসায় চলে আসলাম, আর আজকে প্ল্যান আছে যে একটু পিঠা বানাবো, এবং খুবই কঠিন পিঠা, এবং সেটা হচ্ছে সেওকুলই পিঠা বা দুধ পুলি বলেন বা যেটাই বলেন না কেন, আমরা বলি এটাকে সেওকুলই পিঠা। যদিও আমি কলই দিব না, শুধু সেমাই দিব। তো এটার জন্য দুধ ভিজিয়েছিলাম, তারপর গুড় বের করেছিলাম। আর যেহেতু পারি না, ট্রাই করতেছি। আমার না আসলে ইচ্ছা ছিল যে একা একাই পুরাটা করব এবং মাকে সকালবেলা সারপ্রাইজ দিব যে মা দেখেন আমি একা একা করে ফেলছি। কারণ সবাই ভাবে যে আমি এটা জীবনেও পারবো না। মানে সবাই সবসময় ভাবে যে আমি দুনিয়ার কিছুই পারি না। বাট এজন্য আমি আরো বেশি চেষ্টা করতে থাকি সবকিছু মানে নতুন নতুন ট্রাই করার। কিন্তু হাফ রাস্তায় আমার শাশুড়ি এসে পড়েছেন এবং বললেন যে ইলমা একা একা তো কষ্ট করো না, আমি তোমার সাথে হেল্প করি। মা একদম ডিনার করে এসে কোমর বেঁধে আমার পাশে বসে পড়লেন যে ইলমা আসো, দুইজন মিলেই বানাই। তো মা হচ্ছে আমাকে সাপগুলো বানাই দিচ্ছিল, এবং আমি দেখেন এতক্ষণে কয়টা বানাইছি, আর ওইখানে মেশিন চলতেছে। মানে মেশিনের মতো মা এভাবে বানাচ্ছে, কিভাবে যে পারে। আর আমি একদম গুটি গুটি করে অল্প অল্প করে বানাচ্ছিলাম। তো এভাবে আসলে রাত ২টা পর্যন্ত আমরা পিঠা বানাতে থাকলাম, এবং আজকে আমার ভিডিও এখানেই শেষ। সবার কেমন লাগলো জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।